Okay, so hello man, welcome everyone, welcome সকলকে the way of solution and TWS Academy তে। আজকের সেশনটা হচ্ছে কি নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্যার আমাদের কি এএনএম এ যাওয়া বেটার হবে নাকি জিএনএম এ যাওয়া বেটার হবে, স্যার কোনটার মধ্যে কত ওয়ার্কলোড আমার রয়েছে, কোনটার জন্য কি স্পেসিফিক ডিউরেশন আমার রয়েছে কোর্সের, কোনটার জন্য সরকারি কলেজ ভালো হবে, কোনটায় পেলে বা কোনটাতে পড়াশোনা করলে আমরা সরকারি এবং বেসরকারি উভয় জায়গাতেই চাকরি পেতে পারবো এবং ভবিষ্যতে অনেক স্কোপ থাকবে, কোনটা কি ধরনের কোর্স। সো এএনএম জিএনএম এর নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। তার মানে তোমরা এখানে যারা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো তারা কিন্তু কেউ ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত স্কিপ করবে না। কোনটা করা বেটার, কোনটা করা আগেরটার থেকে অপেক্ষাকৃত ভালো, সবকিছুই কিন্তু আমরা এ টু জেড ডিটেইলসে জানতে পারবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো স্যার তাহলে শুরু করা যাক। দেখো প্রথমেই আমরা শুরু করি যে এএনএম জিএনএম 2026, যেখানে স্যার ফার্স্ট আমরা দেখবো যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কি এএনএম এর পার্টটা। স্যার এএনএম মানে আমাকে কি বোঝানো হচ্ছে বা এএনএম এর পুরো কথাটি আমার কি, সেটা হলো কি অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। আর আরেকটা রয়েছে এটার সাথে স্যার যেটাকে আমরা বলি হচ্ছে কি জিএনএম, সরি যাকে আমরা কি বলছি স্যার, যাকে আমরা বলছি হলো কি এখানে জিএনএম। স্যার জিএনএম মানে কি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো বেসিক আলোচনা থেকে যখন আমরা শুরু করছি স্যার, তাহলে তো প্রথমে জানতে হবে যে দুটোর পুরো কথাটি আমার কি। একটা হলো এএনএম, একটা হলো জিএনএম, অক্সিলারি নার্সিং, অ্যানাদার ওয়ান হচ্ছে কি জেনারেল নার্সিং এর জায়গাটা। এবারে স্যার এএনএম বা জিএনএম এর জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি, কারা কারা আমরা দিতে পারবো, বা পরীক্ষা কি আলাদা হবে না একসাথে হবে আমাদের। ফার্স্ট আমরা যদি দুটোর মধ্যে পার্থক্য করে এখানে দেখি যে স্যার এএনএম অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি আমাদের কিন্তু মূলত জানতে হবে যে স্যার এটা হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স। এটা হলো আমার একটি সার্টিফিকেট কোর্স। এটা কিন্তু কোনো ব্যাচেলার কোর্স নয়, মাস্টার্স নয়, পিএইচডি এমফিল নয়, ডিপ্লোমা নয়, এটা হলো আমার প্রধানত একটি সার্টিফিকেট কোর্স। আর স্যার এই যে আপনারা জিএনএম সম্বন্ধে দেখাচ্ছি, এই জিএনএমটা কি স্যার, জিএনএমটা হচ্ছে কি আমাদের একটি ডিপ্লোমা কোর্স। জিএনএমটা কি স্যার, জিএনএমটা হলো আমার একটি ডিপ্লোমা কোর্স। তার মানে স্যার নিশ্চয়ই ভবিষ্যতে এএনএম এর থেকে জিএনএম এর ওয়েটেজটা আমার একটু বেশি হবে, বলবে অবভিয়াসলি স্যার, কারণ এটা হচ্ছে সার্টিফিকেট আর এটা হচ্ছে আমার ডিপ্লোমা। কারণ ডিপ্লোমা কোর্স দিয়েও কিন্তু আমি পরবর্তীকালে ব্যাচেলার, মাস্টার, পিএইচডি এত পর্যন্ত এগিয়ে যেতে পারি, বাট এই এতটা এগিয়ে যাওয়া কিন্তু সার্টিফিকেট কোর্সের জন্য পসিবল আমার নয়। তো এটা হচ্ছে কি এএনএম এর একটা মোস্ট ইম্পর্টেন্ট ড্রব্যাক বলা যেতে পারে। স্যার এএনএম পরীক্ষাটা শুধুমাত্র কারা দিতে পারে বা এএনএম এর জন্য যোগ্য কারা, শুধুমাত্র মহিলা প্রার্থীরা। তার মানে কিন্তু পুরুষদের জন্য এএনএম এর কোনো অপশনই আমার আর বেঁচে রইল না। তারা সিলেক্ট হলো এএনএম এ কিন্তু তারা কোনোদিনও সিলেক্ট আমার হবে না। তার মানে ছেলেদের ক্ষেত্রে তো অপশন চুজ করার কোনো জায়গায় নেই, তাকে তো আমাকে শুধুমাত্র জিএনএমটাকেই চুজ করতে হবে। বাট যারা মেয়ে আছো তাদের জন্য হচ্ছে গিয়ে বা মহিলা প্রার্থী যারা আছেন আপনাদের মধ্যে, তারা হয় এএনএম বা জিএনএম এর মধ্যে যাবেন। স্যার তার মানে এএনএম এর জন্য হচ্ছে কি অনলি ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট, এন্ড জিএনএম এর জন্য হচ্ছে কি আমার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীকেই আমরা দেখতে পাচ্ছি। স্যার দুটোর ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা আমার এখানে কত, উচ্চ মাধ্যমিক। দুটোর ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমার কত স্যার, উচ্চ মাধ্যমিক। এবারে স্যার অনেকের জায়গায় একটা কোয়েরি থাকে, স্যার আমি তো আর্টসের স্ট্রিম থেকে পড়েছি, স্যার আমি তো সায়েন্সের স্ট্রিম থেকে পড়েছি, স্যার আমি তো বাণিজ্য বিভাগের ছাত্র, স্যার আমি কি বাণিজ্য বিভাগের ছাত্র হয়ে ডাক্তারির মতন একটা জায়গায় বা নার্সিং এর মতন জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো? পসিবল স্যার সেটা। অর্থাৎ আমাকে এই এএনএম জিএনএম পরীক্ষায় যখন ফর্ম ফিল আপটা আমি করতে যাব, তখন আমাকে শুধুমাত্র দিতে হবে উচ্চ মাধ্যমিক পাস।
এবার সেটা তুমি বিজ্ঞান শাখাতেও করতে পারো, সেটা তুমি বাণিজ্য শাখাতেও করতে পারো, সেটা তুমি কলা বিভাগেও করতে পারো, সেটা কেউ দেখতে যাচ্ছে না। পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের স্বীকৃত যে কোনো সংস্থা থেকে উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তুমি এএনএম জিএনএম এর ফর্মটাকে একদম চোখ বন্ধ করে ফিল আপ করতে পারছো। ঠিক আছে, বাট হ্যাঁ একটা ক্রাইটেরিয়া তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে কি 40%। অর্থাৎ তুমি যে কোনো স্বীকৃত বোর্ড থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করো না কেন, তোমাকে সেখানে কিন্তু মিনিমাম 40% নম্বর আমার পেতে হবে, সেটা অ্যাগ্রিগেটের মধ্যে। ওকে, এবারে আগে যখন এএনএম জিএনএম এর নোটিফিকেশন বেরোতো তখন আমরা দেখতাম যে ইংলিশের উপর কিন্তু একটা আলাদা করে ওয়েটেজ থাকতো। মোটামুটি সেটাও এখন ধীরে সুস্থে তুলে ফেলা হয়েছে, তাই আর কোনো চিন্তা নেই। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়েছো, যে কোনো শাখার যে কোনো বিভাগেরই হও না কেন, চোখ বন্ধ করে ফিল আপ করে দিও এএনএম জিএনএম 2026 এ। নেক্সট এবারে বলা হচ্ছে স্যার বয়স সীমা। বয়স সীমা সর্বনিম্ন হচ্ছে 17 বছর, এটারও বয়স সীমা হচ্ছে গিয়ে সর্বনিম্ন আমার 17 বছর। ঠিক আছে স্যার, সর্বোচ্চ বয়স কোনটা? নেই, ম্যাক্সিমাম বয়স নেই, যত পর্যন্ত তোমার ইচ্ছা ততদিন পর্যন্ত দিতে পারো। এই একটা মাত্র পরীক্ষায় যা দেখি মিনিমাম এজ দেওয়া হয়েছে 17, বাট ম্যাক্সিমাম কিন্তু এটার কোনো এজ আর দেওয়া নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম যত এজ হোক না কেন তুমি পরীক্ষাটাকে কিন্তু দিতে পারো। তার মানে ফার্স্ট আমি এই জায়গাটা থেকে বুঝলাম যে স্যার এএনএম টা হলো সার্টিফিকেট কোর্স, জিএনএম টা হচ্ছে আমার ডিপ্লোমা কোর্স। এএনএম থেকে আমি ফার্দার কোনো স্টাডি আর করতে পারবো না, করতে গেলে আমাকে নিশ্চয়ই অন্য কোনো না কোনো কম্পিটিটিভ আবার ক্লিয়ার করতে হবে। কিন্তু স্যার জিএনএম টাকে কিন্তু ক্র্যাক করলে বা জিএনএম এ আমি চান্স পেয়ে গেলে আমি কিন্তু সেখান থেকে বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি, পোস্ট ডক, এগুলো সব মানে যেটাকে আমরা মানে পিএইচডি বলি, সবকিছুই কিন্তু করতে পারবো। তার মানে স্যার এএনএম জিএনএম থেকে ভবিষ্যতে অন্য কোনো কোর্সে আমার রেগুলার উপায় নেই বা পড়াশোনা করার উপায় আমার নেই, বাট জিএনএম করলে কিন্তু আছে। এএনএম অনলি ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট, জিএনএম হচ্ছে গিয়ে মেল ফিমেল উভয়ই। আর দুটোর ক্ষেত্রেই দেখো, এবারে অনেকে প্রশ্ন করবে স্যার আপনি যে এএনএম জিএনএম এরকম আলাদা আলাদা করে বলছেন, তাহলে কি পরীক্ষা আলাদা আলাদা হবে? ওরে না রে ভাই না, পরীক্ষা আমার একটাই হবে, পরীক্ষা একটাই হবে, সেটা এএনএম দের জন্য যা জিএনএম এর জন্য একই ব্যাপার। পরীক্ষা হবে আমার একটা, পরীক্ষা হবে আমার একটা। কিন্তু স্যার এখানে সব থেকে বড় কথাটা হচ্ছে কি, তোমার র্যাঙ্ক যদি প্রথমের দিকে থাকে বা কাউন্সেলিং এর স্টুডেন্টরা কি করে, জিএনএম টাকে নেওয়ার চেষ্টা করে, কারণ এটা থেকে তুমি ফার্দার স্কোপ পাচ্ছ, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট নয়। তার মানে এটা কি করা উচিত নয়? একদমই সেটা বলছি না, করা তো অবশ্যই উচিত, বাট জিএনএমটা পেয়ে গেলে ফার বেটার, যদি তুমি ভবিষ্যতে নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখতে চাও। ঠিক আছে, এএনএম ও করা যায়, এএনএম ও হয় তা নয়, কিন্তু জিএনএম এর মধ্যে যে সকল ফ্যাসিলিটি রয়েছে সেটা কিন্তু এএনএম এর মধ্যে আমরা ভবিষ্যতে আর পাবো না। ওকে স্যার, ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। কিন্তু এটাও দেখতে হবে স্যার এএনএম এ আমার খাটনি কম। খাটনি কম মানে হচ্ছে গিয়ে অ্যাজ কম্পেয়ার টু জিএনএম, তার মানে এই নয় যে বসে বসে মাইনে পায়, তাই না? চলো স্যার চলো, এবারে যেটাকে আমরা দেখছি সেটা হচ্ছে কি এএনএম জিএনএম এর জন্য ব্যাপারটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে। দেখো মোটামুটি কেউ যদি এএনএম পাস ঠাস করে যায়, পরীক্ষা টরীক্ষা দিয়ে যায়, তারা মোরাললেস আর কোনো সরকারি চাকরির পরীক্ষা ভবিষ্যতে আর না দিয়েই কিন্তু সরকারি হাসপাতাল বা বেসরকারিতে সেরকম যুক্ত হওয়ার চান্স আমার নেই, তো সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তাকে কিন্তু নিযুক্তি করে দেওয়া হয়। ওরে ভাই, এত মানুষ ভাই পশ্চিমবঙ্গে, তাই না? তো হেলথ কেয়ারে তো আমাকে নিয়োগটা করতে হবে। তো বেসিক্যালি এএনএম জিএনএম পরীক্ষা দেওয়ার পর যখন তোমাকে আর কি ইসে করে দেওয়া হলো, তার আগে আমি একটু বলে দিই এক সেকেন্ড, এটাতে যাওয়ার আগে একটা কথা বলা উচিত ছিল আগেই, জাস্ট একটু হোল্ড না করে পরে দিয়েছি নাকি আমি দেখিনি। চলো দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে এই পয়েন্টটাকে আমরা দেখিনি, তারপরে ওটাতে আমরা আসছি একটু পরে। দেখো এখানে বলা হচ্ছে যে এএনএম তো একটা সার্টিফিকেট কোর্স, এটার জন্য মূল সময়সীমা হচ্ছে আমার 2.5 বছর। এএনএম করতে আমার সময় লাগবে হচ্ছে 2.5 বছর। স্যার জিএনএম করতে সময় লাগবে কত? স্যার আমার জিএনএম করতে সময় লাগবে হচ্ছে কি 3.5 বছর। অর্থাৎ 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 এএনএম 2 বছর তোমাকে কলেজে পড়ানো হবে, প্লাস 6 মাস তোমার প্রবেশন পিরিয়ড, যেটাকে বলা হয় ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল, যেখানে তুমি আর কি রীতিমতন ফিল্ডে নেমে তোমায় কাজ করতে হবে।
জিএনএম এর ক্ষেত্রে মোট বছরটা হচ্ছে আমাদের 3.5 বছর, যেখানে 3 বছর তোমাকে কোর্সের পিরিয়ড, মানে তোমাকে কলেজে শেখানো হবে 3 বছর ধরে, আর সেটাকে তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করবে হচ্ছে কি পরবর্তী 6 মাসের জন্য। তো তার মানে এএনএম হচ্ছে 2.5 বছরের সার্টিফিকেট কোর্স, জিএনএম হচ্ছে কি 3.5 বছরের। আমরা কি দেখলাম এখানে, যে এটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্সের জায়গাটা। বলবে হ্যাঁ স্যার এত পর্যন্ত তো আমরা বুঝলামই, পরেরটা একটু এগিয়ে যান তাহলে। চলো পরেরটা আমরা দেখছি তাহলে এক এক করে। স্যার পরেরটায় যদি আমরা আসি, আচ্ছা এবারে আমি দেখতে চাই হচ্ছে গিয়ে যে কি কি স্কোপ আছে ভবিষ্যতে। দেখো ভবিষ্যতে হচ্ছে গিয়ে তোমার যদি এএনএম টা ক্লিয়ার হয়, তাহলে এএনএম ক্লিয়ার হওয়ার পর তোমাকে যে পোস্টে চাকরি দেওয়া হবে সেটা হচ্ছে কি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বলে, এই পোস্টে চাকরি কিন্তু তোমাকে দেওয়া হবে। তো এই পোস্টের ওপরে যে পোস্টগুলো হয়, যেরকম বললাম স্টাফ নার্স গ্রেড 3, স্টাফ নার্স গ্রেড 2, তো এই যে সকল যে চাকরিগুলোকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এএনএম টাকে পড়ে করা যাবে না পাতি হিসেব ভাই। ঠিক আছে, আমি এএনএম পাস করে আশায় বসে আছি স্টাফ নার্স হব, তাহলে সেটা আমার পক্ষে পসিবল নয়। বাট এএনএম এর জন্য কি হবে, তোমাকে এএনএম এর জন্য যে ন্যূনতম পোস্ট তুমি সরকারি হাসপাতালে গেলে পাবে, কারণ বেসরকারি তো এএনএম দের জন্য সেরকম কোনো ভ্যাকেন্সি বের হয় না বা থাকে না সচরাচর। এএনএম হচ্ছে কি মোরলেস সরকারি হাসপাতালে আমরা দেখতে পাই বা স্বাস্থ্যকেন্দ্রটা দেখতে পাই, আর সেখানে যে পোস্ট তোমাকে দেওয়া হয় সেটা হচ্ছে কি ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্ট বলে। ঠিক আছে, তো এটার জন্য বা এএনএম কে নেওয়ার জন্য কিন্তু ভবিষ্যতে আলাদা কোনো সরকারি চাকরির পরীক্ষা হয় না। এটা আগে ভালো করে মাথায় তোমরা ঢোকাও যে সরকারি চাকরির জন্য পরীক্ষা এবং ইন্টারভিউ কিছুই আমার হবে না। এএনএম কোর্স চলাকালীন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কি হবে, মেরিট লিস্ট আমার বেরোবে। অর্থাৎ তোমরা বা আপনারা যখন এএনএম কোর্সের পড়াশোনা করছেন, টার্মের যখন পরীক্ষাগুলোকে দিচ্ছেন, তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট হবে, এবং মেরিট লিস্ট ওয়াইজ যদি আপনার ভ্যাকেন্সি থাকে তাহলে আপনাকে নিয়োগ করে দেওয়া হবে। ঠিক আছে, বাট আপনি কিন্তু ভবিষ্যতে আর অন্য কোনো পোস্টে যেতে পারবেন না এএনএম টাকে করে। বোঝা গেল? মানে আপনার যদি স্টাফ নার্স হওয়ার ইচ্ছে হয়, তাহলে আপনাকে আবার কি করতে হবে, হয় বিএসসি নার্সিং করতে হবে, না হলে আরেকবার এএনএম জিএনএম পরীক্ষা দিয়ে জিএনএম টা আপনাকে করতে হবে। এএনএম দ্বারা পসিবল নয়। বাট এটা আরেকটা খুব ভালো ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে নিয়োগ কিন্তু সরাসরি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট এবারে জিএনএম। জিএনএম হচ্ছে গিয়ে তুমি পরীক্ষা দিলে, তারপরে ইন্টারভিউ আছে, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জিএনএম কোর্সের নম্বর এবং ইন্টারভিউ এর নম্বর সব মিলিয়ে আমার একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, যার উপর ভিত্তি করে আপনি চাকরিটাকে পাবেন, বা ভবিষ্যতে যে চাকরিটা বেরোবে আপনি যদি তাতে অ্যাপ্লাই করেন, সেখানে কিন্তু আপনার রিক্রুটমেন্ট জাস্ট এইভাবে হয়ে থাকবে। ঠিক আছে, ধরুন ভবিষ্যতে কোনো একটা সংস্থা থেকে, রাজ্য সরকারেরই কোনো একটা সংস্থা থেকে, যেরকম ইএসআইসি নিয়ে নিন, সেখান থেকে নেওয়া হবে স্টাফ নার্স গ্রেড 3। এবারে বলা হলো স্টাফ নার্সের জন্য আপনাকে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা রাখতে হবে সেটা হচ্ছে জিএনএম পাস। তার মানে সেই জিএনএম পাস আপনি যেটা করবেন তার উপর ভিত্তি করে পরীক্ষাটাকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। যেরকম আমরা দেখি না, রেলের গ্রুপ ডি পরীক্ষা মাধ্যমিক পাস করলেই দেওয়া যায়, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক পাস করলেই দেওয়া যায়, বা এনটিপিসি গ্রাজুয়েট শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই দেওয়া যায়। এবারে পাতি বাংলায় তুমি যদি মাধ্যমিক পাস করো, তাহলে গ্রুপ ডি ছাড়া কি তুমি আর বাদ বাকি পরীক্ষাগুলো দিতে পারবে? বলবে না স্যার পারবো না। তাহলে এটাও হচ্ছে গিয়ে সেম, এএনএম টাকে দেওয়ার পর আমি কিন্তু ভবিষ্যতে আর বিএসসি নার্সিং এর যে পোস্টগুলো হয়, জিএনএম এর যে পোস্টগুলো হয়, সেগুলোতে কিন্তু আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। আমায় তাহলে কি করতে হবে, জিএনএম করে বা বিএসসি নার্সিং করে সেই পদগুলোকে কিন্তু আমাকে সেখানে গেলে নিতে হবে। বলবে ওকে স্যার ডান, এত পর্যন্ত তো আমরা সকলে এবারে বুঝে নিয়েছি। ঠিক আছে, চলো, তো এটা তো আমরা দেখলাম। এবারে কোর্সের ব্যাপারটাও দেখে নিলাম। এবারে হচ্ছে কি কি চাকরি আমরা পেতে পারি। দেখো এখানে একটা মাত্রই চাকরি হয় এএনএম জিএনএম এর জন্য, সেটা হচ্ছে কি ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্ট, এবং স্যালারি আপনারা ইন হ্যান্ড পেতে পারেন ওই 20 থেকে 30 হাজারের মধ্যে। বাট এটাও সরকারি এবং পার্মানেন্টই জব। ওকে, জিএনএম কি বলছে, স্টাফ নার্স গ্রেড 2, স্যালারি হতে পারে আপনার 34,000 থেকে 36,000 পর্যন্ত। এবারে যত আপনার লেভেল বাড়বে তত আপনি ধীরে ধীরে সেখানে স্যালারিটাকেও ইনক্রিজ করতে পারবেন।
ঠিক আছে, কোথায় কোথায় চাকরি পেতে পারেন দেখো। এই এএনএম এর জন্য কিন্তু বেসরকারিতে সেরকম সোর্স এখন নেই, পাতি বাংলায় নেই, বাট সরকারিতে তো আছে রে বাবা। সরকারি চাকরি করছি মানে দ্যাট ওয়াজ মোর দ্যান এনাফ। পাতি হিসেব ভাই, পাতি হিসেব। সে 1 টাকা পাই আর 100 টাকা পাই না কেন। ওকে, তো তার মানে এখানে কিন্তু সরাসরি আমার একটা সুযোগ রয়েছে সরকারি চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার। জিএনএম এ কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে ভালো টাকা মাইনের কোনো প্রাইভেট হসপিটালেও কিন্তু আমাদের চাকরি করার সুযোগটা থাকছে। ঠিক আছে, এছাড়াও স্যার ধরুন আপনার চাকরি করতে ইচ্ছা করলো না, আপনি এবারে বিএসসি করবেন, বিএসসি নার্সিং করবেন। যেরকম দেখবেন এইমস এর ক্ষেত্রে কি হয়, এইমস এর ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং এর অনেক স্কোপ থাকে। যেরকম স্টাফ নার্স গ্রেড 2 আপনি নিয়ে নিন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্রে। এছাড়াও বিএইচএল মানে ভেল, ইএসআইসি, এমপ্লয় স্টেট যেটা বলি, ওএনজিসি, সেল, রেলওয়ে, এখানেও কিন্তু আমাদের জিএনএম এর দ্বারা রিক্রুটমেন্ট হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি স্যার জিএনএমটা করা থাকে তাহলে কিন্তু আপনি এ সকল পোস্টে গিয়ে অ্যাপ্লাইটাকে করতে পারবেন। ঠিক আছে, মেল ফিমেল বোথ এএনএম জিএনএম এর জন্য এখন শুধুমাত্র নার্স মানে ফিমেল হবে তার কোনো অর্থ নেই, নার্স মানে আমার মেলও হতে পারে। ঠিক আছে, চলো স্যার। এবারে পোস্ট বেসিক নার্সিং, আপনার মনে হলো আপনি জিএনএম এর ডিপ্লোমাটা করে খুশি নন, আপনার আরেকটু পড়াশোনা করা উচিত, আপনি তখন চাইলে কি করতে পারেন, আপনি তখন চাইলে পোস্ট বেসিক নার্সিং করতে পারেন, মানে বিএসসি যেটাকে বলি। তারপরে আমরা এমএসসি, পিএইচডি, সেখান থেকে নার্সিং এর টিচারও হতে পারি আমরা রিক্রুটমেন্টের মাধ্যমে। তাহলে জিএনএমটা হচ্ছে গিয়ে তোমার কাছে একটা স্কোপ খুলে দিচ্ছে, বাট স্কোপটা খুললেও কিন্তু ভবিষ্যতে তোমাকে পরীক্ষার মাধ্যমে সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে হবে। উল্টো দিকে এএনএম অতটা পরিমাণ স্কোপ আমার না খুললেও সে কিন্তু সরাসরি আমায় অল্প মাইনে হলেও চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত করিয়ে দিচ্ছে। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্যটা কি? তবুও যদি আমাকে বলা হয় যে স্যার আপনার কাছে কি সাজেশন পেতে চাই আমরা যে কোনটা করা ঠিক হবে, এএনএম নাকি জিএনএম, আমি ফার্স্টেই বললাম র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। র্যাঙ্কে যারা প্রথম দিকে থাকে তাদের টেন্ডেন্সি হচ্ছে জিএনএমটাকে নেওয়া, লাস্টের দিকে সবাই এএনএম পায় আর কি, এবং সরকারি হাসপাতালে বা বেসরকারিতে পায় আমাদের আর কি। ঠিক আছে, তো আমার টেন্ডেন্সি বা আমার মত অনুযায়ী যদি আমাদের মেরিট বা যদি আমাদের কাট অফ মার্ক জিএনএম এর ভ্যালুটাকে ক্লিয়ার করে দেয় তাহলে জিএনএমটাকেই অবশ্যই আমাদের সিলেক্ট করা উচিত। কারণ এখানে পরীক্ষা তো হয় একটাই রে বাপ, দিনের শেষে পরীক্ষা তো আর দুটো হয় না, পরীক্ষা তো আমার একটাই হয়, তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট আমাদের হয়। ওকে, সো তাহলে এটা হচ্ছে আমাদের জিএনএম এর জায়গাটাকে আমরা সকলে দেখলাম। চলো স্যার একটু পরেরটা বলে দিন। চলো নেক্সট এরটাই আমরা একটু আসছি। নেক্সট আমার এখানে সিলেবাসটাকে তোমরা সকলে দেখে নাও, সিলেবাসটাকে এখানে সকলে তোমরা দেখে নাও। প্রথম দেখো রয়েছে হচ্ছে কি আমাদের কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এন্ড লজিক্যাল রিজনিং এর জায়গাটা স্যার, তাই না? আচ্ছা, এবারে এখানে দেখো ক্যাটাগরি 1 আছে আর ক্যাটাগরি 2 তোমার রয়েছে। ক্যাটাগরি 1 মানে হচ্ছে কি প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 1 নম্বর, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য -0.25। ঠিক আছে, ক্যাটাগরি 2 যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আমার 2 করে, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর সঠিক করলে আমি 1 পাবো না, তার পরিবর্তে 2 পাবো। স্যার এই সম্পূর্ণ পরীক্ষাটাই তো আমার এমসিকিউ বেসড হয়, সম্পূর্ণ পরীক্ষায় তো আমাদের একটা কথায় প্রশ্ন জিজ্ঞাসা করে তার এমসিকিউ গুলোকে দিয়ে দেয়, 4টে অপশন দিয়ে দেয়। বাট স্যার এই ক্যাটাগরি নাম্বার মানে আপনার শুধুমাত্র একটা অপশনই ঠিক হবে, কিন্তু ক্যাটাগরি নাম্বার 2 এ একের বেশি অপশনও কিন্তু কারেক্ট হতে পারে, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, কারেক্ট হতে পারে। এবারে ধরো একটা প্রশ্নের উত্তর বেরোলো অপশন এ, সি এবং ডি। এবারে স্যার তোমার মনে হলো স্যার সিটা হয়তো হবে না, তুমি করে এলে না, জাস্ট এ আর ডিটাকে করে এলে, বলছো স্যার কান্নাকাটি করছো স্যার এ সি ডি হতো, আমি তো এ আর ডি করে এসেছি, সিটাকে তো করিনি, তাহলে কি আমি 2 নাম্বার পুরো 0 হবে? চাপ নেওয়ার কারণ নেই, পার্সিয়াল মার্কিং কিন্তু আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যখন মেরিট লিস্ট তৈরি হবে এবং মেরিট লিস্ট তৈরি হওয়ার সময় যদি তোমার সাথে অন্য একজনের আর কি মার্কস আমার সেম হয়ে যায়, তখন দেখা হবে যে কে কটা ভুল করেছে বা কার কটা মাল্টিপল অপশন সেখানে ঠিক হয়েছে, সেটা যার কম, সেটা যার আর কি ঠিকের পরিমাণটা বেশি তাকে আগে নিয়ে নেওয়া হবে এই যা। ওকে, তো আমরা দেখিনি লাইফ সায়েন্সের ক্ষেত্রে 30টা 1 নম্বরের প্রশ্ন আর 10টা 2 নম্বরের প্রশ্ন, টোটাল প্রশ্নের সংখ্যা হলো 40টা আর নম্বরের সংখ্যা হচ্ছে গিয়ে 50।
স্যার ফিজিক্যাল সায়েন্সে 1 নম্বরের প্রশ্ন 15টা, 2 নম্বরের প্রশ্ন 5টা, মানে টোটাল 20টা প্রশ্ন, আর ভ্যালু অফ মার্কস হচ্ছে গিয়ে আমার 25। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে বেসিক ইংলিশ, এখানে 15টা 1 নম্বরের প্রশ্ন, টোটাল নাম্বার অফ কোশ্চেন 15, টোটাল ভ্যালু অফ মার্কস হচ্ছে আমার 15। ম্যাথমেটিক্স, জিকে, রিজনিং, ম্যাথ আর জিকে হচ্ছে গিয়ে 10-10 করে, জিকে আর রিজনিং হচ্ছে গিয়ে 5 করে, অর্থাৎ 85টা 1 নম্বরের প্রশ্ন হবে, 15টা 2 নম্বরের প্রশ্ন হবে। 85টা 1 নম্বর প্রশ্নের মান হচ্ছে ইনটু 1 করো 85, 15 ইনটু 2 করো 30, অর্থাৎ 100টা প্রশ্ন হবে, কিন্তু 100টা প্রশ্নের ভ্যালু অফ মার্কস আমার এখানে কত হবে? 115টা কিন্তু এখানে হয়ে থাকবে। বলবে হ্যাঁ স্যার ডান, বুঝে নিয়েছি আমরা। ওকে, নাম্বারিং এর মেথডটাও কিন্তু আমরা সকলে এখানে বুঝে নিয়েছি সকলে। সো কিভাবে পরীক্ষা হয় বা না হয় সেটা তো আমরা সকলেই এখানে মোর অর লেস দেখতে পেলাম। ঠিক আছে, তো স্যার এটা তো বুঝলাম আমাদের যে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হয়। ওকে, এবারে বেসিক্যালি অনেকের ক্ষেত্রে বলা যায় সিট সংখ্যাটা দেখান স্যার বা এসে ঠিসে। ওকে, তো মোর অর লেস যদি তোমরা দেখতে চাও যে জিএনএম এর ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2800টা মতন সিট থাকে। ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা খুবই কম, ছেলেদের ক্ষেত্রে মনে হয় 150 থেকে 160টা মতন হয়, আর এএনএম এর ক্ষেত্রে ওই 700 মতন পোস্ট বা 800 মতন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে থাকে। ওকে, তো বেসিক্যালি এবারে তোমরা যদি জিএনএম এর ক্ষেত্রে চান্স পেতে চাও বা একদম প্রথম দিকে তো র্যাঙ্ক করতে হবে আমাকে জিএনএমটা পাওয়ার জন্য। তো আগের বছর যেরকম মানে মোটামুটি 100-র উপরে অনেকেই পেয়েছিল নাম্বার, মানে 115তে কথা বলছি আমি। ঠিক আছে, তো মোর অর লেস যদি আমরা দেখে নিই এবারের ক্ষেত্রে, আমি শিওর না, আমি কিন্তু কাট অফ প্রেডিক্ট করছি না, আমি বলে রাখছি, সাবধানতার মার নেই। তোমার নাম্বার যদি আমার 95 থেকে তুমি 100 এর মধ্যে রাখো, তাহলে মোর অর লেস তোমার কাছে চান্স আছে যে মেরিট লিস্টে একদম প্রথমের দিকে থাকার এবং জিএনএম এর জন্য একটা সিট কিন্তু তোমার বুকিং করার। ঠিক আছে, কারণ জিএনএম মেল ফিমেল দুটোরই হয়। নেক্সট এবার যেটা স্যার বলা হয় অনেক ক্ষেত্রে আমার এএনএম এর ক্ষেত্রে তাহলে কি কি চেঞ্জেস হতে পারে, বা এএনএম এর ক্ষেত্রে আমার ন্যূনতম কত নাম্বার পেলে আমি এএনএম টাকে পেতে পারি। এবারে এএনএম তুমি নিয়ে নাও মোর অর লেস, ধরে নাও যে কত ধরবে, মানে ওই যদি বলা যেতে পারে যে কি বলে মোটামুটি 70-60 মতন ধরে নাও, কারণ 81 পর্যন্ত আমরা দেখেছি যে 81ও অনেকে পাচ্ছে, যে তাও জিএনএম এ হয়ে গেছে, অবশ্য না হয়নি তা না। তো মোটামুটি এরকম নাম্বারের রেঞ্জ কিন্তু আমরা ধরে রাখতে পারি প্রত্যেকে। বাট টেন্ডেন্সি হচ্ছে গিয়ে যত বেশি নাম্বার পাবো তত মেরিট আমার ভালো হবে, তত র্যাঙ্ক আমার সামনের দিকে যাবে, তত কিন্তু জিএনএম পাওয়ার চান্সেসও আমার সর্বাধিক বেশি হয়ে থাকবে। ঠিক আছে স্যার, ডান। তাহলে পদ্ধতিটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দিলাম যে এএনএম এর কি কি প্রোজ এন্ড কনসিকুয়েন্সেস আর জিএনএম এর কি কি প্রোজ এন্ড কনসিকুয়েন্সেস কিন্তু আমার রয়েছে। ঠিক আছে, বাট আমি তাও বলবো যদি ভবিষ্যতে নিজেকে আরো বেটারমেন্ট করার সুযোগ পাও তাহলে 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 জিএনএমটার জন্য খাটো এবং ভালো করে পড়ো, যাতে জিএনএম পর্যন্ত র্যাঙ্ক তোমার চলে যেতে পারে। বাট এএনএম খারাপ নয়, এএনএম হচ্ছে কি চট জলদি বা তুমি জাস্ট কোর্সটা করিয়ে কিন্তু একটা ফাইনাল চাকরি তোমার সেখানে হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো আমাদের টিডব্লিউএস এর তরফ থেকে কিন্তু অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছিল এএনএম জিএনএম টার্গেট ব্যাচ 2026, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি, সেই থিওরি থেকে গত বছরে কি কোশ্চেন এসছে এবং ভবিষ্যতে কি আসতে পারে তার সম্পূর্ণ লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন সব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে। এছাড়া বিষয় ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসের পিডিএফ সব কিন্তু এটার মধ্যেই রয়েছে। তাই তোমরা যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ তো এখনো চলছেই, তাই না? তো চট জলদি আর দেরি না করে তোমরা কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার ফর্মটাকে ফিল আপ করে দাও। ওকে, আমার যতদূর মনে হচ্ছে যে লাস্ট ডেটটা হচ্ছে গিয়ে আমাদের 19 তারিখ পর্যন্ত, এপ্রিলের 19 তারিখ পর্যন্ত। মার্চের 25 তারিখ থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট, কোন রকম বাফারিংও নেই এখন। 19 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো। পরীক্ষাটাও বলে দিই, পরীক্ষাটা হচ্ছে কি 14 জুনে হবে আমাদের এই পরীক্ষাটা। ঠিক আছে, তো তোমরা যারা এএনএম জিএনএম কে পাখির চোখ করে এগিয়ে চলছো এবং এখনো কোনো জায়গা থেকে প্রিপারেশন শুরু করনি, তাহলে আমি বারবার বলছি যে আমাদের এই এএনএম জিএনএম টার্গেট ব্যাচটাকে তোমরা দেখে নাও, যেখানে কিন্তু আগামী 3 মাসের মধ্যে তোমার বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ ক্লিয়ার করিয়ে এএনএম জিএনএম এ কিন্তু র্যাঙ্ক করানো হবে। ঠিক আছে, চলো। আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে একবার কল করে নিতে পারো তোমরা সকলে।
ওকে, ব্যাচটা এখন আমাদের লাইভ চলছে। আমাদের অ্যাপের মধ্যে গেলে অ্যাপটা কি করে পাবে, জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবে TWS একাডেমি, অ্যাপটাকে সার্চ করে সেখানে কিন্তু সকল তথ্য তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে আমাদের অ্যাপের মধ্যে এই ব্যাচগুলো রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, এএনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ আমি এইমাত্রই আলোচনা করে দিলাম। WBPKP ফাউন্ডেশন কিন্তু এখনো চলছে। যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা যে কোনো সরকারি চাকরি অথবা নার্সিং এর যে কোনো আপডেট পেতে, অথেন্টিক আপডেট পেতে, ফ্রি ক্লাসের ডিটেলস পেতে বা পেইড ব্যাচের ডিটেলস পেতে কিন্তু তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, দ্য ওয়ে অফ সলিউশন এটার মধ্যে সার্চ করতে হবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে কি আমাদের 3টে ইউটিউব চ্যানেলের কথা বলে দিই, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি আর TWS স্মার্ট। এই 3টেতে কিন্তু আমরা আমাদের সকল ফর্মের তথ্য থেকে শুরু করে ব্যাচের ডিটেলস থেকে শুরু করে ফ্রি ক্লাসেস, মক টেস্ট আমরা কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা ইউটিউব চ্যানেলেই তোমাদের প্রোভাইড করে থাকি। তাই তোমরা যারা যারা আমাদেরকে ফলো করে চলছো এই 3টে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে হবে না। ঠিক আছে, তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অথবা তোমার নার্সিং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারোর যদি কোনো কোয়েরি থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে যেও, আমি তার যথাসম্ভব অ্যান্সারটা করার তোমাদের চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।